গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন ঠিক সকাল 7:30 বাজে, আর আমি আমার আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, সেই জন্য সকালবেলার ওয়েদার দেখলে একদমই বোঝা যায় না যে একদম সকাল 7টা 7:30 বাজে। ঋতুর পরিবর্তন তো আমরা জানি, এক ঋতু থেকে অন্য ঋতু হবে, এটাই নেচার, এটাই প্রাকৃতিক পরিবেশ। কিন্তু আজকাল মানুষও এক মানুষ থেকে অন্য মানুষ হয়ে যাচ্ছে। তার মানে তার রূপের কোনো বদল হচ্ছে না, কিন্তু তার ব্যবহার, তার মানসিকতা, সমস্ত কিছুই বদল হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটাই তো জীবন, যে এই জীবনেই আমরা ঠকি তারপরে শিখি। কারণ কথাই আছে, যতক্ষণ না আমরা মাটিতে পড়ি ততক্ষণ আমরা ওটা শিখবো না। আমি যখন খুব ছোট ছিলাম, ঠিক 4 বা 5-এ পড়ি, তখন বিকালের দিকে কিছু প্রোগ্রাম হতো, আর আমার দেখার খুব শখ ছিল টিভিতে। তো আমি স্কুল থেকে এসে আমি ফট করে টিভি চালিয়ে দিতাম। মা বারণ করতো, কিন্তু শুনতাম না। তো আমি একটা প্রোগ্রাম দেখছিলাম, তবে একটা জিনিস দেখেছিলাম, সেটা অ্যাড ছিল কি কোনো প্রোগ্রাম ছিল আমার সেটা মনে পড়ছে না। আমার মনে হয় কোনো একটা অ্যালবাম গান ছিল। তো যাই হোক, সেটাতে দেখেছিলাম যে একটা বাস যাচ্ছে, আর বাসের পেছনে একটা লোক অনবরত ছুটছে। বাসটাও ছুটে চলেছে আর লোকটাও ছুটে চলেছে। অনেকক্ষণ পর বাস থেকে একজন হাত বাড়ালো। তো লোকটা সেই হাতের অবলম্বন নিয়ে বাসের ভেতরে গেল। কিন্তু বাসের ভেতরে গিয়েই সে একটু থমকে দাঁড়িয়ে গেল, কারণ বাসে যত লোক ছিল তাদের সবার মুখে একটা করে কালো মুখোশ। কারোর মুখ ভালো করে দেখা যাচ্ছে না, সবার মুখে একটা করে কালো আস্তরণ, সবই আবছা। তখন সে ভয় পেয়ে গেল, সে থমকে দাঁড়িয়ে গেল, সে ঘাবড়ে গেল। আমি খুব ছোট ছিলাম বলে মানেটা বুঝতে পেরেছিলাম না, যে কি আবার এটার মানে কি হয়, কেন এই রকম। যত বড় হয়েছি, যত মানুষের সঙ্গে মিশেছি, যত সমাজে মিশেছি, তখন বুঝতে পেরেছি সেই গানটার অর্থটা কি ছিল। সত্যি, আমরা সব মানুষকে হাতের সামনে দেখি যে সে আমাদের হয়তো বন্ধু, আমরা বন্ধুই ভাবি, কিন্তু আদেও কি বন্ধু থাকে সে? সামনে বন্ধুত্ব দেখালো, ভেতরে তার কালো মুখোশ পরা থাকে, তার মন এই আবছাই থাকে। যাই হোক, সব কিছু নিয়েই আমাদের জীবনে চলতে হবে। আসলে যেমন খারাপ আছে, তেমন বিপরীত ভালোও আছে। যেমন অন্ধকার আছে, তার বিপরীত আলোও তো আছে, তাই না? এর নামই তো জীবন। সব কিছু নিয়েই আমাদের চলতে হবে। ভালো আছে বলেই তো এই পৃথিবীটা আছে, যদি না থাকতো তাহলে তো এই পৃথিবীটাই থাকতো না। যাই হোক, কথা বলতে বলতে আমি ঘরের কাজ সব কমপ্লিট করে কিচেন রুমে চলে এসেছি, ঠিক আসরের টাইমে, মানে নামাজ পড়ে। আর আজকে আমার মন একটু খারাপ, কারণ আজকে ইফতারটা আমি একাই করব। আমার এই ছোট্ট সংসারে আমার হাজবেন্ড, আমার মেয়েকে নিয়ে আমার একটা বড় পৃথিবী হয়ে দাঁড়িয়েছে। এদের বাইরে আমি কিছুই ভাবতে পারি না। আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না, আগেও বলেছি, অনেক কারণে। তো আমি আমার হাজবেন্ডকে, মানে প্রত্যেক বছর আমার হাজবেন্ড ইফতারের টাইম আমাকে টাইম দেয়, মানে কোনো ইফতারিও আলাদা জায়গায় করে না, যতই কাজ থাক। বাট এবছর একটু ব্যতিক্রম হয়ে গেছে, কারণ ওর একটু কাজ পড়ে গেছে, তো সেই জন্য ও ইফতার আমার সঙ্গে করতে পারছে না। বিগত কিছুদিন ধরে আল্লাহর হুকুম হয়নি, আমি রোজা করতে পারিনি। তো তারপর রোজা করছি, বাট আমার হাজবেন্ড আমার সঙ্গে নেই। তাই আজকে মনে হচ্ছিল যে কিছুই খাবো না, একদমই মন লাগছিল না, আর শরীরটা আমার ভীষণ খারাপ কিছুদিন ধরে। কিন্তু যেহেতু সারাদিন আমি রোজা করে আছি, তো কিছু তো খেতেই হবে। তো সেই জন্যই আজকে টুকটাক ফল কেটে নিচ্ছি। আর আজকে আমি একটু জর্দা বানালাম,
কতটা ভালো বানাবো আমি জানি না, তবে চেষ্টা করেছি নিজের মতো। আমার হাজবেন্ড খুবই ব্যস্ত থাকে, কারণ আমার হাজবেন্ড আমার মানে শ্বশুরবাড়ির একাই। তো তার জন্য ওকে ওদের বাড়িতেও টাইম দিতে হয়, তাদেরকে দেখতে হয়, সামলাতে হয়। তারপর আমরা, তো সেই জন্য ওর যখন কাজের প্রেশার অনেক বেশি থাকে তখন একদমই আমাকে টাইম দিতে পারে না। মানে দিনের পর দিন আমাকে দুপুরবেলা বা রাত্রিরে একাই খেতে হয়। যখন একলা খাই না, একটা স্কুল বা কলেজের কথা খুব মনে পড়ে জানেন। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার 4টে স্কুল ছুটি হতো, আর আমি টিফিন নিয়ে যেতাম, কিন্তু 4টের সময় এসে আমাকে ভাত খেতে হবে। আর মার কাছে বায়না থাকতো যে আমি যতক্ষণ না স্কুল থেকে আসি তুমি একদম খাবে না, আমার সঙ্গেই খাবে। আমি সবার বড়, আমার ছোট ছোট ভাই বোন আছে। তো আমি যখন স্কুলে পড়ি তখন আমার ভাই বোনেরা অনেক ছোট, অনেক বাচ্চা। তো মা সব বাচ্চাদের সামলাতে সামলাতে না টায়ার্ড হয়ে যেত। তো সেই জন্য খেয়ে একটু শুয়ে যেত। তখন আমার বায়না দেখে কে, খুব কান্নাকাটি করতাম। কিন্তু আমার গ্রানি উনি ঠিক বসে থাকতেন, আমার মুখের কাছে থালা বাড়িয়ে দেয়া, আমার কাঁধ থেকে ব্যাগ খুলে রাখা, মুখের কাছে জলটাকে রাখা, সবটাই করতেন, কারণ ওনার যে আমি খুব প্রিয় ছিলাম। আজ 7 বছর হয়ে গেল উনি আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার সেই কথাগুলো খুব মনে পড়ে। যখন একটু বৃষ্টি হতো ওনার আঁচলটাকে হাতের সঙ্গে বেঁধে দিতাম, বেঁধে দিয়ে ঘুমাতাম। আসলে খুব ছোট থেকেই আমি আমার গ্র্যানির সঙ্গেই থাকতাম, কারণ আমার মেজ বোন আর আমি খুব তাড়াতাড়ি হয়ে গেছিলাম বলে মা সামলাতে পারতো না। তো আমি ছোট থেকেই গ্র্যানির কাছে থাকতাম। তাই ভাবি যে এখন তো গ্র্যানি নেই, এখন জীবনটা যেন কেমন একা একা হয়ে গেছে। আসলে একটা মেয়ে যতই ভালোবাসা যতই আদর দিয়ে বড় হোক না কেন, একদিন তাকে সেই তার ঘর ছেড়ে অন্যের ঘরে যেতে হবে। কিন্তু অন্যের ঘরে যাবার পরও একটা খুশি থাকে যে একটা মায়ের আঁচল ছেড়ে এসে আর একটা মায়ের হাত ধরবো। কিন্তু আমার ভাগ্যে সেটা হয়নি। হয়তো মা পেয়েছিলাম, কিন্তু মা কখনো নিজের মেয়ে ভাবেনি আমায়, আমাকে দূরেই সরিয়ে দিয়েছে। অনেক চেষ্টা করেছিলাম তাকে নিজের মা করে রাখবো, নিজের মেয়ে হয়ে থাকবো। যাই হোক, পুরোনো কথা বলে লাভ নেই। তো জর্দা ভাত বানাতে এসেছি, তবে আমার কাছে কোনো খোয়া বা মোয়া মায়া বলে না ওটা ছিল না। তো সেই জন্য আমি ঘরে বানিয়ে নিয়েছি আর খুব ইজিলি ভাবে। তো তারপর আমি ভাতটা সেদ্ধ করে নেব। এর জন্য আমি তো বাসমতি চাল নিয়েছি, ওটাকে আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর ফুড কালার বা জাফরান দিয়ে প্রথমে জলটাকে তৈরি করে নিচ্ছি। এতে আমি কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে আমি চালটা দিয়ে দিয়েছি। তারপর 80% মতো কুক করতে হবে, পুরো 100% করা যাবে না। তো এরই মধ্যে আমার ইফতারের ওয়াক্ত হয়ে গেছিলো। তো সেই জন্য উজু করে চলে এসেছি। আমার মেয়েকে বলছিলাম আমার সঙ্গে খাওয়ার জন্য, কিন্তু ওর একটু ঘুম ধরেছিল, ঘুমিয়ে গেছে। তো সেই জন্য আমি একাই খেয়ে নিচ্ছি। আমার বেশ কিছুদিন ধরে শরীরটা একটু খারাপ, মানে একটু পেট ব্যথা করতো, একটু গা গোলাচ্ছিল। তো সেই জন্য আমি কয়েকদিন আমি ভাজাভুজি কিছু খাচ্ছি না। ইনফ্যাক্ট আমি ছোলাও ভুনছি না। তবে ইনশাল্লাহ শরীরটা ভালো হলে নিশ্চয়ই খাবো। আমি ইফতারটা কমপ্লিট করে আমি চলে এসেছি কিচেন রুমে জর্দা ভাতটা বানানোর জন্য। আমি ভাতটাকে ছাঁকুনিতে ছেঁকে রেখে দিয়েছিলাম। এরপর গ্যাস ওভেনে প্যানটা বসিয়ে দিয়ে তাতে 1 কাপ আমি মানে চাল নিয়েছিলাম। এর জন্য আমি 1 কাপই চিনি নিয়েছি। এরপর চিনি দিয়ে 2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। চিনিটা পুরো গলতে শুরু করে দিয়েছে। এরপর এতে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো।
জর্দা ভাতটা তৈরি করতে করতে আমার ছোটোবেলার কিছু কথা মনে পড়ে। সেটা হচ্ছে আমাদের পাশে গ্রামেই একটা জলসা হতো। তো সেখানে না মানে এই রকম জর্দা ভাত দেওয়া হতো, বেসিক্যালি সব জায়গাতেই হয়তো দেওয়া হয়। তো আমার এতটা মানে এই জর্দা ভাতটা ফেভারেট, মানে আমি না মানে ওখানে গিয়ে মানে বসে থাকতাম যে কখন মানে জলসাটা শেষ হবে। তো আমি আমার গ্র্যানির সঙ্গে যেতাম, তার সঙ্গে আমার কিছু আন্টি ফান্টিরাও যেত। তো মানে এত ঘুম ধরতো, কিন্তু ঘুমাতাম না, যে না যদি ঘুমিয়ে গেলে জর্দা ভাত যদি না পাই, জর্দা ভাত যদি না দেয়। কিন্তু ওই চিন্তা ভাবনাটা ভুল ছিল, কারণ ওনারা বাড়ি বাড়িতেও দিয়ে যেত। তো যাই হোক, ভাবলে এখন খুব হাসি পাই। আসলে ছোট ছিলাম, আর ছোটবেলার স্মৃতিগুলো ছোট মানে ছোটবেলার মতোই হয়। তো যাই হোক, চিনিটা পুরো গলে গেছে, তারপর আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম, তারপর ভাতটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। আমি ভাতটা যেহেতু 80% কুক করেছিলাম, তো মোটামুটি এই যে চিনির সিরাপটা করলাম এতেই 100% কুক হয়ে যাবে। এবার আমি লিডটা দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। আমি এইদিকে ডালও বসিয়ে দিয়েছি, রাত্রিরে আমি আজকে ডিম আলু করব, আর এরকম ডাঁটা ডাল টমেটো করছি। আমার জর্দা ভাতটা রেডি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে একটু খোয়া দিয়ে দিলাম। দেরি হয়ে যাচ্ছিল বলে আমি আলু টালু কেটে একবারে কষে রান্না করতে শুরু করে দিয়েছি। আসলে টাইমটা বেশি নেই, কারণ অনেক নামাজ আছে, নামাজ পড়তে হবে। আলুটা কষিয়ে জল দিয়ে এবার উপর থেকে ডিম ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামাজ পড়ব, তার আগেই আমি ঘরটা আর একটু ক্লিন করে নিচ্ছি। আসলে সন্ধেবেলায় কি হয়, মানে ইফতার করার পর বা আমার মেয়ে এতটাই ঝামেলা করে চারিদিকে মানে আগোছালো করে রাখে, তো সেই আগোছালো অবস্থায় না আমার নামাজ পড়তে একদম ভালো লাগে না। কারণ নামাজটা পড়ি ওটা মানে আল্লাহর কাছে যেন মনে হয় যে সরাসরি কথা বলছি আল্লাহর, কারণ নামাজটা এটাই যে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা। তো সেই জন্য চারিদিকে একটু নিট ক্লিন পরিষ্কার না থাকলে মনটা একদম ভালো লাগে না। তো সেই জন্যই চারিদিকে ক্লিন করে নিলাম। এরপর আমি এই রকম একটা ফ্রেগনেন্স ক্যান্ডেল জ্বালাচ্ছি। আসলে এই ক্যান্ডেলটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, তবে কখনোই সময় হয়নি যে এটা জ্বালাবো। তবে আজকে আমার মনে হলো যে লাইটটা অফ করে দিয়ে এই ক্যান্ডেল জ্বালিয়ে নামাজটা পড়ি। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।